বিজেপির তৃণমূলীকরণে বাড়ছে ক্ষোভ। দিনের পর দিন এই বক্তব্য আপনাদের সামনে এই টেবিল থেকে বলার পর অবশেষে আজকে অন্তত একটা পরিবর্তন লক্ষ্য করতে পারবেন আপনারা। অন্তত ঘটনাটা ঘটবে, সেটা হচ্ছে কেন্দ্রীয় নেতৃত্বকে পশ্চিমবঙ্গের মানুষের বিজেপি কর্মীদের এই দাবিটা জানানোর জন্য একটা বৈঠক হতে চলেছে এবং পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি, যিনি কিছুটা বাধ্য হয়েছিলেন ভালো তৃণমূল এবং মন্দ তৃণমূল বাঁচতে, তাকেই এই দায়িত্বটা দেওয়া হয়েছে যে পশ্চিমবঙ্গের মানুষের মনের মধ্যে এই মাত্র ক্ষমতা পরিবর্তনের 2-3 মাসের মধ্যে বিজেপির বিরুদ্ধে এই যে ক্ষোভ জন্মে গিয়েছে তৃণমূল কংগ্রেসকে আশ্রয় দেওয়ার জন্য, সেই ক্ষোভের আঁচটা পৌঁছে দিতে হবে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। আর তার জন্যই আজকে রয়েছে একটা মহা বৈঠক। জানাবো আজকে সেই সংক্রান্ত আপনাদের সামনে তথ্য। অন্যদিকে আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় এবং বুদ্ধবাবুর আমলের শেষের দিক থেকে শুধুমাত্র সংখ্যালঘুদের তোষণ করে তাদের উন্নতিতে জোর না দিয়ে তাদেরকে শুধুমাত্র ভোটারে পরিণত করার স্বার্থে তাদের একেবারেই প্রায় সমস্ত মুসলিম গোষ্ঠীকে ওবিসির মধ্যে নিয়ে আসা হয়েছিল এবং যে কাজটা বুদ্ধবাবু শুরু করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম এর মেধাবী ছাত্রী হিসাবে কার্যত একটা গোটা সম্প্রদায়কেই ওবিসি বানিয়ে দিয়েছিলেন। গতকাল এই যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং বুদ্ধবাবুর শেষের জমানার যে কৃতকার্য, সেই কার্যটাকে অন্তত পক্ষে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের তরফ থেকে পুরোটা বাতিল করে দেওয়া হলো। কিন্তু প্রশ্ন হচ্ছে, যে গণতন্ত্র নিয়ে আমরা প্রচন্ড আবেগতাড়িত হয়ে যায় আমাদের নেতৃত্বরা বেশি করে, সেই গণতন্ত্রে এই ধরনের ভুল সিদ্ধান্তের ফলে যা ঘটনা ঘটলো এবং তার ফলে যে সমস্ত মুসলমানদের এর মানে দাম দিতে হলো, যারা ওবিসি সার্টিফিকেট পেয়েছিলেন কিন্তু তারা চাকরি পরীক্ষায় সেগুলো ব্যবহার করতে পারবেন না, যে নেতা বা নেত্রী তাদের এই পরিণতি করলেন, তাদের বিরুদ্ধে কি আমাদের সমাজ ব্যবস্থা নেবে, আমাদের গণতন্ত্র ব্যবস্থা নেবে? না, আমাদের গণতন্ত্রের নামে কার্যত এটা নেতাতন্ত্র চলছে। নেতাদের শুধুমাত্র সুবিধা সংরক্ষণ সবকিছু, আর জনগণের আপনার যদি একটি সেফটি পিন চুরি করেন কিংবা গরু চুরি করেন, আপনার ঠাঁই শ্রীঘরে হবেই হবে, সে আপনার কোনো উকিল আপনাকে বাঁচাতে পারবে না। আসুন আলোচনা করা যাক আজকে এই প্রেক্ষিতে। নমস্কার, আমি প্রলয়। প্রত্যেক দিনের মতোই নতুন আরো একটি টপিক নিয়ে শুরু করছি। অনেকগুলো বলার বিষয় রয়েছে, তার মধ্যে সব থেকে ইন্টারেস্টিং বিষয়টা, মানে প্রত্যেকটা ইন্টারেস্টিং, প্রথমটা আগে বলি যে দেখুন, এই যে বিজেপির তৃণমূলীকরণ, এটা কিন্তু রাজ্য বিজেপির সিদ্ধান্ত নয়। অন্তত শুভেন্দু অধিকারীকে যারা বিরোধী দলনেতার ভূমিকায় দেখেছেন, তারা কেউই মানতে পারবেন না যে যার উপর সব থেকে বেশি অত্যাচার হয়েছিল সে তো শুভেন্দু অধিকারী। সামনে থেকে লড়াই করেছিলেন, তার উপর সব থেকে বেশি অত্যাচার হয়েছিল, তাকেও যখন মানতে হয়েছিল, এটা ডেফিনেটলি রাজ্য বিজেপি সিদ্ধান্ত ছিল না। এটা যে কোনো নাবালক রাজনীতিতে সেও বুঝবেন। একেবারে কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের জন্য বিজেপিকে মানতে হলেও বিজেপির কর্মীরা শুধু নয়, পশ্চিমবঙ্গের যে মানুষগুলো বিজেপিকে এবারে ভোট দিয়ে তাদের সংগঠন না থাকা অবস্থাতেও জিতিয়েছিল, তারা কিন্তু বেশ তাদের সেন্টিমেন্টে আঘাত লেগেছে। গতকাল একটা চ্যানেলের পর্বে দেখছিলাম, তথাগত রায়, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি, পরিষ্কারভাবে বলে দিলেন যে এবারে বিজেপি নির্বাচনে জয় পেয়েছে নিজেদের সাংগঠনিক জোরের মধ্যে দিয়ে নয়, মানুষ তাদেরকে জিতিয়েছে। যে কথা এই ডেস্ক থেকে আপনাদের আমি প্রতিনিয়ত বলে থাকি। তো মানুষের এই রায়কে যদি মেনে না নিয়ে বিজেপি যদি মানুষের বিরুদ্ধে গিয়ে কাজ করেন, তাহলে পরবর্তী লোকসভাতে বিশ্বাস করুন, যে রেজাল্ট এক্সপেক্ট বিজেপি করছে, অতটা রেজাল্ট বিজেপি যদি স্বচ্ছভাবে নির্বাচন করায় তাহলে অতটা কিন্তু করতে পারবে না। এবার এই ভুলটা কি বিজেপি গোড়াই শুধরে নেবে, ডিপেন্ড করছে আজকে জেপি নাড্ডার সঙ্গে আমাদের শ্রমিক ভট্টাচার্যের একটি মিটিং রয়েছে, যেখানে শ্রমিক ভট্টাচার্য বলেছেন যে এখানে তো কেউ কেউ আমার গলাতেও জুতোর মালা পরিয়ে দিয়েছিল যখন আমি তৃণমূল কংগ্রেসের কয়েকজনকে, 3জনকে রাজ্যসভা যারা ছেড়ে দিয়েছিলেন তাদেরকে সরাসরি বিজেপির পতাকা ধরিয়ে দিয়েছিলাম। অন্তত পশ্চিমবঙ্গের মানুষের ক্ষোভের আঁচটা তিনি বুঝেছেন সবাই, কিন্তু তিনি প্রকাশ্যে বলেও দিয়েছেন। আর তিনি কিন্তু জেপি নাড্ডাকে বোঝাবেন যে পশ্চিমবঙ্গের মানুষ এটাতে চূড়ান্ত অসন্তুষ্ট। এটা একটা খুব ভালো ইঙ্গিত। তবে এই বক্তব্য শোনার পর
জেপি নাড্ডা আবারও ওই সংখ্যা তত্ত্বের বিচারেই থাকবেন, নাকি পশ্চিমবঙ্গের মানুষের সেন্টিমেন্টকে একটু গুরুত্ব দেবেন? সেটা ডিপেন্ড করছে যে তারা কতদিন পশ্চিমবঙ্গে তাদের ক্ষমতা ধরে রাখতে চায়। এটা যদি প্রথম পার্ট হয়। দ্বিতীয় পার্টে অত্যন্ত ইন্টারেস্টিং জিনিস আপনাদের সামনে আমি বলবো, সেটা হচ্ছে দেখুন, আমাদের এই যে গণতন্ত্র গণতন্ত্র বলে এই যে বিরাট আমরা আস্ফালন করি, যতটা আমরা আস্ফালন করি আমাদের নেতারা আরো বেশি আস্ফালন করেন, আমাদের নেতাদের দেখে আমরা আবার গণতন্ত্র বলে খুব চওড়া করে বুক ফুলিয়ে রাখি। আসলে ভেবে দেখেছেন সত্যি এই গণতন্ত্রে একজন নেতা আর একজন সাধারণ মানুষকে সমান তুল্যমূল্যর বিচারে বিচার কি করা হয়? যদি করা হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের জামানায় যে কাজগুলো করে পশ্চিমবঙ্গকে পিছিয়ে দেওয়া হলো, যে চুরি দুর্নীতির প্রমাণ অনেক ক্ষেত্রে প্রমাণিত, প্রাথমিকভাবে তদন্তে প্রমাণিত হয়ে আসলো, তার দায় এবং দায়ভার নিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কোনো অ্যাকশন হলো না। এবার অ্যাকশন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার কথা মানে আমাদের সমাজ ব্যবস্থায় কে নিতে পারেন? আমাদের প্রশাসনে মানে যদি স্তম্ভ ধরেন তাহলে ওই পুলিশ নিতে পারতেন আমাদের মহামান্য হাইকোর্ট সুপ্রিম কোর্ট বিচার ব্যবস্থা। কিন্তু কেউ এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের এই 15 বছরের কৃতকর্মের তাকে দোষী সাব্যস্ত করে তার বিরুদ্ধে কেউ কিছু করতে পারলেনই না। উপরন্তু তিনি আবার ক্ষমতায় ফিরে আসার লড়াইটা শুরু করেছেন রাস্তায় নেবে। এবার আপনি বলুন যে আপনি মানে মমতা বন্দ্যোপাধ্যায় যতগুলো ছাত্রছাত্রীর সাধারণ মানুষের ক্ষতি করলেন, সেই ক্ষতি যদি আপনি তার এক অংশও করেন, সমানভাবে কি আমাদের বিচার ব্যবস্থা, আমাদের পুলিশ আমাদের সঙ্গে এই একই রকমের ব্যবহার করবে? আপনি যদি কোনো ছাত্রের জীবন নষ্ট করতেন, সেটাকে আপনার বিরুদ্ধে খুনের চেষ্টা হিসেবে দেখিয়ে আপনাকে আজীবন মানে হাজতবাস করানো হতো। কিন্তু দেখুন, যে মমতা বন্দ্যোপাধ্যায় এই পপুলারিটি নিয়ে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেছিলেন, এই পপুলারিটি নিয়ে আগডুম বাগডুম বই লিখে গেলেন শুধুমাত্র পপুলারিটিটাকে নিয়ে, এবং সেগুলো থেকে নাকি তিনি প্রচুর পরিমাণে রয়্যালটি কামাতেন, এবং তার ওই ছবি আঁকা নাকি প্রচুর শিল্পপতিরা কিনে নিতেন। কেন কিনতেন? তার কারণ তাকে আমরা ফেমাস বানিয়েছিলাম। অর্থাৎ তিনি ক্রিমটা খেয়েছিলেন খুব সুন্দরভাবে। আসলে কোনো রাজনৈতিক নেতা বা নেত্রীর ক্ষমতায় গিয়ে তার নিজের আত্মপ্রচার, নিজের বই লেখা, নিজের ছবি বিক্রি করার অধিকারটা আমার মনে হয় আইনসঙ্গতভাবে কেড়ে নেওয়া উচিত। তার কারণ খুব স্বাভাবিকভাবেই কাউকে একটা মুখ্যমন্ত্রী করলে তার মানে প্রচার পাওয়ার সুবিধা, স্টেট মেশিনারিকে ইউজ করে তার প্রচার পাওয়ার সুবিধা অনেকটা বেড়ে যায়। মুখ্যমন্ত্রী তার বইয়ের প্রচার বিভিন্ন সরকারি জায়গা থেকে পর্যন্ত গিয়ে করতেন। কিন্তু দেখুন, ওর বিরুদ্ধে কি আমাদের সমাজ ব্যবস্থা কোনো ব্যবস্থা নিয়েছে? না। আপনি করে দেখুন, আপনি আপনার অফিসে বসে একটা কোনো আপনার লেখা কবিতার বই আপনি পাবলিশ করে দেখুন অফিস টাইমের মধ্যে, দেখুন আপনার বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত নিয়ে আপনার মানে সার্ভিস বুকে কোনো রকম দাগ পড়ে কিনা দেখুন আপনি করে। তা এই গণতন্ত্রটাই কি আসল গণতন্ত্র যেটা আমরা আমাদের দেশে মানে প্রতিষ্ঠা হয়েছে? আমাদের না প্রতিবাদ করার সময় এসেছে, তবে ওই আটশোলা জেনজিদের মতো নয়, ওই মুখোশধারী জেনজিদের মতো নয়। সত্যি নিষ্ঠাভাবে ভেতর থেকে উঠে আসা প্রশ্নগুলো আমাদের নেতাদের, আমাদের বিচার ব্যবস্থাকে, আমাদের সমস্ত স্তম্ভকে সম্মানের সঙ্গে আমাদের প্রশ্নগুলো রাখার সময় এসেছে। কেন এই কথাটা আজকে আরো বলার ইচ্ছা হলো? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় বুদ্ধবাবুর শেষের জামানায় মুসলিম সম্প্রদায়ের একটা বড় অংশকে মানে একটা বুদ্ধবাবুর শেষের দিকে কিছু কিছু মুসলিম সম্প্রদায়ের একটা অংশকে ওবিসি সম্প্রদায়ের মধ্যে অন্তর্ভুক্তিকরণ করা হয়। সম্ভবত তার আমলেই ওবিসিকে দুটো ভাগে ভাগ করা হয়, ওবিসি এ, ওবিসি বি। মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম এর মেধাবী ছাত্রী হিসেবে তিনি মনে করলেন যে ক্ষমতায় টিকে থাকতে গেলে এটাই আমার ব্রহ্মাস্ত্র, এবং সেই কারণে তিনি ক্ষমতার আসার পর থেকেই এই সংখ্যালঘুদের, যাদের তিনি শুধু ভোট ব্যাংক ছাড়া আর কিচ্ছু মনে করতেন না, তাদের উন্নতির জন্য যে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো কাজ করেননি, সেই মমতা বন্দ্যোপাধ্যায় একটা গোটা সম্প্রদায়কে কার্যত ওবিসি বানিয়ে দিয়েছিলেন, এবং সে নিয়ে 66টি মুসলিম সম্প্রদায়কে ওবিসি তালিকাভুক্ত করে দিয়েছিলেন। এ নিয়ে সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকা অবস্থাতেই মামলা হয়েছিল। হাইকোর্টের পর্যবেক্ষণে 2010 থেকে সেটা প্রথমত মানে আমি ডিটেলে যাচ্ছি না, সেটা বাতিল হয়ে যায় এই সংরক্ষণ। এটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়া হয়, সুপ্রিম কোর্ট এটাতে কোনো স্থগিতাদেশ দেয় না। তারপরে আবারও হাইকোর্ট
মানে বরঞ্চ সেখানে বলা হয় যে একটা জরিপ করে, একটা সমীক্ষা করে দেখতে যে কারা প্রকৃত এইটা পাওয়ার যোগ্য। সেখানে আবার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার একটা জরিপ করে 142টা সম্প্রদায়কে সম্ভবত মাত্র 2,500 স্যাম্পেল নিয়ে, যেখানে মানে 4-5 কোটি বা এত সংখ্যক বোধহয় মানে এখতিয়ার রয়েছে বা 2 কোটি এখতিয়ার রয়েছে, সেখানে মাত্র 2,500-এর একটা ছোট্ট স্যাম্পেল নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় করে 142টি সম্প্রদায়কে ঢুকিয়ে দিয়েছিলেন। এবং এইটা ঢোকানোর পর আবারও হাইকোর্ট আপত্তি তোলে, কিন্তু সুপ্রিম কোর্ট সেখানে আর স্থগিতাদেশ কিছু দেননি। তো এই আইনি জল ঘোলার পর শুভেন্দু অধিকারী যখন ক্ষমতায় আসেন তখন সুপ্রিম কোর্ট থেকে মামলাটি প্রত্যাহার করে নেন। এবং গতকালের যে নির্দেশ সেটা হচ্ছে হাইকোর্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সংরক্ষণ এ, সংরক্ষণ বি, তারপরে নতুন জরিপ করে 142টি সম্প্রদায়কে যে তাদেরকে হাতে যে তুলে দিয়েছিলেন ওবিসি সম্প্রদায়, সেটা পুরোটা বাতিল হয়ে গেল। তাহলে ভাবুন, যাদের হাতে একসময় ওই ওবিসি সার্টিফিকেটটা দেখাতে পারতেন, তারা আজ থেকে তারা জেনারেল হয়ে গেলেন। এদের বোকা বানালো কারা? কারা আইনকে বৃদ্ধাঙ্গুষ্টি দেখিয়ে একটা গোটা সম্প্রদায়কে করে ফেললেন। হ্যাঁ, স্বাভাবিক ব্যাপার, একটা সম্প্রদায়কে যদি সবাইকে ওবিসি করে দেওয়া হয়, প্রাথমিকভাবে মনে হয় যে বা আমরা সবাই একটা বেশি সুযোগ পেয়ে যাব চাকরির। কিন্তু এটা যে একদিন সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জড হয়ে এটা যে বাতিল হবে, এইটা সবার বোঝা উচিত মানে ছিল। এবং সেটা মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন, তিনি চেয়েছিলেন ভোটের বৈতরণীটা উতরে যাওয়ার জন্য। কিন্তু দেখুন, এই যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের এই যে অদ্ভুত ধরনের নেওয়া এই সিদ্ধান্ত, তার বিরুদ্ধে এই যে হাইকোর্টের বাতিল হয়ে গেল যে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত, সরকারের নেওয়া সিদ্ধান্তটি, এর দায় এবং দায়বদ্ধতা বর্তাবে কে? এর শাস্তি পাবে কে? উত্তর হচ্ছে কেউ না। এই যে পশ্চিমবঙ্গের, আপনারা জানেন যে মানে ওটা আমি আর ডিটেলে বলছি না, কিভাবে যোগ্য শিক্ষকদের চাকরি চলে গেছিল, শুধু কে ভালো শিক্ষক আর কে ডুপ্লিকেট শিক্ষক এটা বাঁচতে না পেরে সুপ্রিম কোর্ট গোটা প্যানেলটিকেই বাতিল করে দিয়েছিল। কিন্তু কোন রাজনৈতিক নেতৃত্বকে, কোন সাংবিধানিক নেতৃত্বকে এর দায় বর্তাননি। আমরা এই গণতন্ত্রের উৎসবে আমরা মাতবো। এই 26শে জানুয়ারি আসছে, একটা ছুটির দিন, আমরা সবাই হাড় ঘাড় তিরঙ্গা করব, কিন্তু আমরা কেউ প্রশ্ন করব না আজকে আমাদের অধিকার মানে সংরক্ষিত হচ্ছে না। আজকে একজন বিধায়ক, একজন সাংসদ, একজন মন্ত্রী, তারা যে ধরনের ব্যবস্থা পাচ্ছেন আমরা পাচ্ছি না। একই অপরাধে যদি একজন সাধারণ মানুষের বিরুদ্ধে বিচার ব্যবস্থা থেকে পুলিশ প্রশাসন ব্যবস্থা নিতে পারে, সেই একই অপরাধে কেন একজন নেতা মন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না? এবং যদি না করেন, তাহলে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো রাজনৈতিক তৈরি করার জন্য কি আমাদের বাকি এই 3টি গণতন্ত্রের স্তম্ভ বলি, সংবাদ মাধ্যমকে ধরলে 4টি গণতন্ত্রের স্তম্ভ বলি, তারা দায়ী এবং দায়বদ্ধতা নয়? আমরা কোর্টের সমালোচনা করতে পারি না, এটা আমাদের বলা রয়েছে, তা না হলে অরাজকতা সৃষ্টি হবে এবং আমরা কেউ করতেও চাই না। কিন্তু মাননীয় বিচারালয়ের আত্মসমালোচনা তো তাদেরই করতে হবে, যেহেতু তাদের নিচের আর কেউ তাদের সমালোচনা করতে পারে না, রায়ের সমালোচনা করতে পারে। কিন্তু আমার বক্তব্য, তারা এই ধরনের ঘটনাগুলোকে দেখে অন্তত শুধু পশ্চিমবঙ্গের কেস স্টাডি করলেই, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো রাজনৈতিক নেতারা যেন ক্ষমতার অলিন্দে কোনোভাবে আসতে না পারে, তার জন্য কেউ ব্যবস্থা নিয়েছে। সেই কারণেই অপেক্ষা করুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রূপ দেখেছেন, যে কলঙ্কময় অধ্যায় 15 বছর দেখেছেন, আমার কথা মিলিয়ে রেখে দেবেন। আপনি তখন বুড়ো হয়ে যাবেন, মানে আমি বলছি হয়তো 30 বছর পর, 40 বছর পর আপনি জানবেনও না, এমন কিছু রাজনৈতিক দল হয়তো ক্ষমতার অলিন্দে আসবে যেখানে আপনি কল্পনা করতে পারবেন না। তাদের সিদ্ধান্তগুলো আপনার ছেলেরা তখন আমাদের বয়সে যাবে, তখন আপনার ছেলে কিংবা নাতিদের এই শুনতে হবে, তাদের এই কাজ মেনে চলতে হবে, তাদের বাধ্য হতে হবে। এবং মানে ওই জেনজি কখন বিস্ফোরণে ফেটে উঠবে শ্রীলঙ্কা কিংবা নেপালের মতো, তাদের জন্য অপেক্ষা করতে হবে। কেন আমরা আত্মসমালোচনা করতে পারি না বলুন তো? আমাদের যদি বিচার ব্যবস্থার উপর সমালোচনা করার অধিকার আমাদের নেই, এবং এটা আমি সঠিক সমর্থন করি, তাহলে বিচার ব্যবস্থার সমালোচনা করবে কে? এটা নিয়ে কি কোনো ডিবেট হয়? আমরা কি বিচার ব্যবস্থার 2 বিচারপতিদের মধ্যে আলোচনা শুনতে পাই? কেন এটা হবে না বলুন তো? যে বিচারপতিদের, সুপ্রিম কোর্টের বিচারপতিদের একটা মানে ধরুন মাসে একটা করে ডিবেট হওয়া উচিত, যে বিচার ব্যবস্থা
আরো কিভাবে ঢেলে সাজানো যায়, কি কি পরিবর্তন করা যায়, এবং মানুষের মতামতগুলো আপনারা মানে সেগুলোকে গ্রহণ করে সেগুলো একটা ডিবেটের আকারে মানুষের সামনে কোনো একদিন যুক্তি তর্কের মতো ওই পার্লামেন্টে যেমন ডিবেট হয়, আমরা আপনাদের সামনেও এইগুলো দেখতে চাই। তার কারণ আপনাদের মানে অটুট শ্রদ্ধা এবং সম্মান রেখে আমি বলতে চাই যে মানে সময়ের পরিবর্তনের সাথে সাথে যদি এইগুলোও পরিবর্তন করা না হয় তাহলে সত্যি কি গণতন্ত্রটা বজায় থাকছে? হ্যাঁ, মানে দেখুন, লিটারালি খাতা কলমে ওয়ার্ড টু ওয়ার্ড ডিকশনারি ওয়াইজ গণতন্ত্র, কিন্তু এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃতকর্মের পর, এই এতগুলো দোষের পর যদি একটা সরকার কোনো দায়বদ্ধতা না নিয়ে সরে আসতে পারে সরকার থেকে, তাহলে এরপর আপনাকে আমাকে যে কোনো কাউকে চিফ মিনিস্টারের জায়গায় বসে দিলেও আমরা যা ইচ্ছা তাই করব, কোনো স্তম্ভ আমাদের ছুতে পারবে না এবং আমাদেরকে প্রশ্নটিও করবে না, আমাদের কেউ কিচ্ছু নাগাল পাবে না, সে আমি সমাজের যত বড় ক্ষতি করে দিই। এইটা কি আমাদের এক্সপেক্টেড? আমরা কি এটার জন্যই কি পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষকে গণতান্ত্রিক সবথেকে দেশের বড় গণতান্ত্রিক দেশ এটা আমরা বলি ডেফিনেটলি, কিন্তু আত্মসমালোচনা যদি আমরা না করি, আমাদের লিমিটেশন এইটুকু, পার্লামেন্টে সাংসদদের মধ্যে আলোচনা হয়, তাদের ডিবেট শুনে আমরা সাংসদদের বুঝতে পারি তাদের চরিত্র কিরকম, কোন রাজনৈতিক দল কিরকম, কে কি করছে। আজকে বলুন, কলকাতা হাইকোর্টের এক বিচারপতি আর এক বিচারপতি সম্পর্কে মারাত্মক অভিযোগ করেছিলেন। আমার পুরোটা মনে নেই, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি সরাসরি এসে কিছু বলেছিলেন কি কি করতে হবে, এবং সেই করার জন্য সেটা তার কানে অন্য এক বিচারপতি পৌঁছে দিয়েছিলেন, আমি নামগুলো ইচ্ছা করে বললাম না, সেটা মামলাটা সুপ্রিম কোর্টে পর্যন্ত যায়। অর্থাৎ বিচারপতিদের মধ্যেও কনফ্লিক্ট ছিল, এবং যেটা গণতন্ত্রের মধ্যে হওয়াটা খুব স্বাভাবিক। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে, কেন সুষ্ঠু একটা আলোচনার মধ্যে দিয়ে এই রকম একটা বিচার ব্যবস্থার মধ্যে কি করা যেতে পারে? আমি কেউ নই দায়িত্ব নেওয়ার, বক্তব্য বলার। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, সমতা বজায় রাখার জন্য অন্তত যদি গণতন্ত্রকে ঢেলে সাজাতে হয়, যেহেতু সংবিধানের অ্যামেন্ডমেন্ট হয়, সংবিধানের অ্যামেন্ডমেন্টের মাধ্যমে লয়ের অ্যামেন্ডমেন্ট হচ্ছে, কিন্তু যে লটাকে ঠিকঠাকভাবে বজায় আছে কিনা যাদের দেখার দায়িত্ব, এতদিন ধরে দীর্ঘ এক্সপিরিয়েন্সের পর তারা কি একটু বিচার করে দেখবেন যে একজন নেতা আর একজন সাধারণ মানুষ দুজনেই এই গণতন্ত্রের মধ্যে সমান অধিকার পাচ্ছেন? হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে ডেফিনেটলি তাদের বেশি অধিকার থাকবে, সেগুলোই বেশি অধিকার পাবেন যেগুলো সংবিধানে লেখা রয়েছে। কিন্তু কোন সংবিধানে কি লেখা রয়েছে যদি কোনো চিফ মিনিস্টার দুর্নীতি করে যাওয়ার পর বা কোনো ভুল সিদ্ধান্ত নেওয়ার পর যদি পরে প্রমাণিত হয় তিনি ইচ্ছাকৃতভাবে ভুল সিদ্ধান্ত নিয়েছেন, তাহলে সেটা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হবে এবং সুমোটো কেস দাখিল করা হবে, পুলিশের প্রতীক্ষায় বা কোনো প্রশাসনের প্রতীক্ষায় থাকা হবে না। সব থেকে বেশি প্রায়োরিটি দিয়ে এটাকে সুপ্রিম কোর্ট সুমোটো কেস হিসেবে শুনবে। তাহলে সরকারে যিনি মুখ্যমন্ত্রী হয়ে বসতেন তিনি ভয় পেতেন দায়িত্বটা নিতে, তিনি আনন্দে নাচতেন না, আর মারপিট হতো না যে আমি কি মুখ্যমন্ত্রী হব, আমি প্রধানমন্ত্রী হব। দায়িত্বটা যদি ওই রকম ভাবে চেপে আসতো যে আমি ভুল করলে, ইচ্ছাকৃতভাবে যদি আমি ভুল করি এবং সেটা সুমোটো কেসের মাধ্যমে যদি কোর্টের কাছে এটা প্রমাণ হয়ে যায়, তাহলে কিন্তু আমার শাস্তি অনিবার্য। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো এসকেপ হয়ে যাওয়াটা এইটা পসিবল নয়। আমরা কি এটা করতে পারি? এটা হচ্ছে একটা আত্মসমালোচনামূলক, আমি ভারতবাসী, আমার অধিকার রয়েছে বলে আমি বিশ্বাস করি ভারতবর্ষকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, কিন্তু আমার ক্ষমতা অত্যন্ত সীমিত। সাধারণ মানুষের যেটুকু ক্ষমতা, সেইটুকু ক্ষমতার প্রেক্ষিতে শুধু আপনাদের সামনে যাদের কাছে ক্ষমতা অ্যাকচুয়ালি রয়েছে তাদের কাছে এই তথ্যটা তুলে ধরার চেষ্টা করলাম। যদি কোথাও গিয়ে এই অংশটি কোনো জায়গায়, কোনো বিধানসভায়, কোনো পার্লামেন্টে গিয়ে এইগুলো আলোচনা করা হয়, বাধিত থাকবো। এর থেকেও বেশি কোনো মতামত, আরো যুক্তিযুক্ত ভালো কোনো মতামত আসলে আমরা উপকৃত হব। তার কারণ এই যে ঘটনাগুলো, এই যে বললাম পুরো প্যানেল বাতিল হয়ে যাচ্ছে, এরপরেও কারোর গায়ে দায় বর্তাচ্ছে না, শুধুমাত্র ওই ছেলেগুলোর চাকরি চলে গেল, অথচ কোনো সরকার পক্ষে যারা সিদ্ধান্ত নিয়েছিলেন, যারা দুষ্কর্ম করলেন, তাদের কারোর কিছু হলো না, এবং গভর্নমেন্ট নির্দ্বিধায় বলতে পারে যে না আমি এটা কিছু জানতাম না, এবং সেটা মেনে নিয়ে গভর্নমেন্টের ওপর সম্পূর্ণরূপে তাদের একেবারে ছাড় দিয়ে আবারও তাদেরকে রাজনীতির ময়দানে সমানভাবে তাদেরকে বিচারণ ক্ষেত্র দিয়ে দিতে হবে। এইটা হলে পলিটিক্স নোংরাই হবে, এই রকম হলে পলিটিক্স নোংরাই হবে।
এর পলিটিক্সে শুদ্ধিকরণ করবে কে? সাংসদদের উপরে কে থাকতে পারে? রাষ্ট্রপতি থাকতে পারেন, বিচার ব্যবস্থা থাকতে পারে, এছাড়া তো তাদেরকে শুধরে দেওয়ার ক্ষমতা আর মানুষ গণভোটের মাধ্যমে যেটুকু করছে, কিন্তু সেটা তো অত্যন্ত সীমিত। 10টা অপশনের মধ্যে যদি 10টাই ভুয়ো থাকে তাহলে তো মানুষের কিছু করার নেই। মানুষকে তো একটা ভুয়োর মধ্যেই একটা ভুল, কাউকে একটা সব মানে বেশি ভুলগুলো ছেড়ে একটা কম ভুলকে সরকার হিসেবে বাঁচতে হবে। কিন্তু এটা তো অন্য কোনো মানে যাদের সুপার পাওয়ার রয়েছে আমাদের এই গণতন্ত্রে তারাই তো সিদ্ধান্ত নিতে পারেন। মানুষকে এরকম 10টা ভুয়ো অপশন দেবো কেন? মানুষ অন্তত 10টার মধ্যে 4টে অন্তত সঠিক অপশন পাক, যার মধ্যে থেকে মানুষ একটা বেছে নিতে পারবে। তো এই 4টে কে কে শুদ্ধ, সেই শুদ্ধিকরণের কাজটা তো আর সাধারণ মানুষ ভোটের মাধ্যমে করতে পারবে না। অন্তত রাতারাতি সেটা হয় না, আর হবেও না। এতদিন ধরে পশ্চিম ভারতবর্ষে গণতন্ত্র চলছে, সেটা তো হয়নি। রাজনৈতিক নেতারা তো শুধু কোরাপ্ট থেকে কোরাপ্ট হয়েছে, অর্থাৎ গণতন্ত্রের লুপহোলটা তো পরিষ্কার প্রতিষ্ঠিত। তাহলে এইটাকে সারানোর জন্য কি পদক্ষেপ নেওয়া হচ্ছে? কে ভাবছেন এই গণতন্ত্রের লুপহোলটাকে সারানোর জন্য কি পদক্ষেপ নেওয়া হচ্ছে? কে চিন্তা করছেন? কেউ করছেন? তার যদি না করেন তাহলে কি এটাই আমাদের প্রতিষ্ঠিত যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো রাজনৈতিক নেতৃত্বরা আসবে এবং আমাদের পশ্চিমবঙ্গের মানুষ বা ভারতবর্ষের অন্যান্য রাজ্যের মানুষকে এটা মেনে নিতে হবে? তার কারণ আমাদের আর কোনো উপায় নেই। যদি সেটা হয় তাহলে এই গণতন্ত্র, এটা হচ্ছে একটা মানে এর মধ্যে কোথাও একটা লুপহোল রয়েছে, সেটাকে কেউ অ্যাড্রেস করছে না। এনিওয়ে, আর বাড়ালাম না, খবর আপনারা লিখে জানাবেন এবং দেশের প্রত্যেকটি সংবিধান স্তম্ভের ওপর অটুট শ্রদ্ধা থেকে শুধুমাত্র ইমপ্রুভমেন্টের জন্য একজন সচেতন নাগরিক হিসাবে এই বক্তব্য পেশ করলাম। এখনকার মতো এখানেই।